মৌলবাদ এটার ইংরেজি হইতেছে ফান্ডামেন্টালিজম। এই শব্দের উৎস কখন? শব্দটা প্রথম 20 শতকের শুরুর দিকে আমেরিকাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব 1910 থেকে 1915 সালে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা একটা সিরিজ পুস্তিকা প্রকাশ করে দ্য ফান্ডামেন্টালস নাম দিয়ে, যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক অর্থে মানিতেই হইবে, আক্ষরিকভাবে মেনে মেনে চলতে হবে। তখন খ্রিস্টান জগতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেই সব খ্রিস্টানেরা যারা বাইবেলকে অক্ষরে অক্ষরে অনুসরণ করত, বা বলতে পারেন রক্ষণশীল খ্রিস্টানেরা। অর্থাৎ শব্দটার জন্মই হয়েছে খ্রিস্ট ধর্মে, ইসলামে না। কিন্তু এটা এখন ইসলাম বুঝাইতে কেন ব্যবহার করা হয়? পশ্চিমা দুনিয়ায় শব্দটার রূপান্তর কেমনে হইল, আসেন এর একটু বুঝে দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রতন্ত্র, বিশেষ করে আমেরিকা, ধর্মনিরপেক্ষতার নামে ফান্ডামেন্টালিজম শব্দটাকে ধীরে ধীরে নিজেদের ধর্মের মধ্যে একটা সাংস্কৃতিক বিরোধ হিসেবে টিকায় রাখে। ধর্মের মধ্যে আছে না না ফেরকার দ্বন্দ্ব আছে না, সেই রকম। মানে খ্রিস্টান মৌলবাদ, যা থেকে মৌলবাদ শব্দটার উৎপত্তি, তাকে নিজ ধর্মের ভেতরকার বিষয় কইরা রাখে। মানে এটা আমাদের ঘরের একটা ব্যাপার। রক্ষণশীল খ্রিস্টান হওয়া কোনো অসুবিধা নাই, কিন্তু রক্ষণশীল মুসলমান এটা হওয়া যাবে না। কেন যাবে না? এর পরে আসতেছি। আমেরিকার সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের টাইম থেকে এই ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে একটা পলিটিক্যাল এবং সিকিউরিটি টার্ম হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইরানের বিপ্লবের পরে 1779 সালে। ওই সময় থেকে পশ্চিমা মিডিয়া এবং একাডেমিয়া ইসলামকে কেন্দ্র কইরা ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দটা ছড়াইতে শুরু করে। এখন প্রশ্ন হইতে পারে যে কেন ইসলামকে টার্গেট করা হইল? পশ্চিমা দুনিয়া কল্পনা করে নাই যে ইসলামের নামে একটা রাষ্ট্র বিপ্লব হইতে পারে এই 20 শতাব্দীতে, কিন্তু হইল। এছাড়াও পশ্চিমের আছে ক্রুসেড এবং অটোমানের কাছে পরাজয়ের স্মৃতি। সেই কারণেই পশ্চিমের কল্পনায় ইসলাম সবসময় একটা চ্যালেঞ্জার সভ্যতা। ক্রুসেডে তারা হার মানে, আবার 1753-তে কনস্টান্টিনোপলের পতন ঘটে, 1600 শতকে ভিয়েনার অবরোধ ঘটে। এই সমস্ত ইতিহাস ইউরোপীয় সভ্যতাকে মনে করায় দেয় ইসলাম সামরিক এবং সাংস্কৃতিকভাবে তাদের প্রতিদ্বন্দ্বী। আবার ভিয়েনা অবরোধ কি, এটা কি জানেন? জানেন না? আসেন জেনে নিই। অটোমান সম্রাটেরা 2বার ভিয়েনা অবরোধ করে 16 শতকে। এই অবরোধ ব্যর্থ হয়। কেন ভিয়েনা এত গুরুত্বপূর্ণ ছিল জানেন? ভিয়েনা ছিল ইউরোপের প্রবেশের দরজা। যদি অটোমানরা যে ভিয়েনা দখল করতে পারত, তবে তারা জার্মানি, ইতালি, ফ্রান্স পর্যন্ত অগ্রসর হইতে পারত। তাই ভিয়েনায় যে অবরোধগুলো হয়েছিল, যেটা ঠেকাই দিতে পারছিল ইউরোপিয়ানরা, সেই জন্যই ইউরোপিয়ান চেতনায় সেটা সভ্যতার রক্ষা হিসাবে স্মরণীয় হয়ে আছে। এবং ভয়েরও কারণ, যদি ভিয়েনা দখল হয়ে যাইত তাহলে তো ইউরোপ মুসলমানদের দখলে চলে যেত। ক্রুসেড পর্ব শেষ হওয়ার পরেও ইউরোপে ইসলামকে চিরশত্রু হিসাবে কল্পনা করা হইতো, মূলত ভিয়েনা অবরোধের মতো ঘটনার কারণে। কিন্তু আধুনিক যুগে ধরেন অটোমান সাম্রাজ্যও নাই এবং ইসলামী শক্তি বিভক্ত, তারপরেও ভেতরে ভেতরে পুনর্জাগরণ বা বিপ্লবের একটা আশঙ্কা পশ্চিমের আছে। আর বিপ্লব তো হয়ও ইরানে। এবং আরেকটা কারণ হইতেছে খুব গুরুত্বপূর্ণ, যে পশ্চিম তো পশ্চিমা সভ্যতার যে সংকট, তার কোনো সমাধান দিতে পারেনি। যেমন কি সংকট? পশ্চিমা সভ্যতার কিছু অমীমাংসিত সমস্যা আছে। যেমন পশ্চিমা সভ্যতা বিজ্ঞান, প্রযুক্তি, গণতন্ত্র, মানবাধিকারে বড় অবদান রাখলেও কিছু মৌলিক সমস্যার আজও সমাধান করতে পারেনি। যেমন বৈষম্যের সমাধান করতে পারেনি। এই পুঁজিবাদী সমাজ ধনী গরিবের বৈষম্য ক্রমাগত বাড়াইছে। বলা হয়তো ধনীদের তরফ থেকে ট্রিকল ডাউন করতো, আস্তে আস্তে ব্যয় 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 চুইয়ে পড়ে নিচের লোকেরা আস্তে আস্তে কিছুটা সম্পদ হয়তো পাইতো। পশ্চিম ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ করছে, কিন্তু সমাজ, কমিউনিটি, পরিবার এগুলো ভেঙে গেছে। মানুষ একা, বিচ্ছিন্ন, বিষণ্ণতায় ভোগে। রাষ্ট্র, রাজনীতি, ধর্ম বা নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে যুদ্ধ, এর ফলে উপনিবেশিকতা, এর ফলে পরিবেশ ধ্বংস। এবং সব কিছুকে বলা হয় প্রগতিশীলতা, প্রগতি, নেসেসিটি, এই বলে বৈধতা দেওয়া হয়।